স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, আছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে বার্তা কক্ষে আছেন বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জেনে নিব দিনের সবশেষ খবরগুলো। ধন্যবাদ তাইমুর। সর্বশেষ যে খবর রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটি খবর হচ্ছে যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল গত 17 সেপ্টেম্বর, তার পরিধি বাড়ানো হয়েছে। এখন সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী এবং বিমান বাহিনীর নির্ধারিত র্যাঙ্কের কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছেন। ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব পদমর্যাদার নৌবাহিনী এবং বিমান বাহিনীর কর্মকর্তারা এর আগে যে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেই প্রজ্ঞাপনের যে সকল অপরাধের বিচারের ক্ষমতা দেওয়া হয়েছিল বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, এখন নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তারাও সেই একই ধরনের ক্ষমতা বা বিচারের ক্ষমতা তারা পেয়েছেন। আরেকটি খবর হচ্ছে যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে একটা দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছিল। তার একটি বড় ধরনের একটি শোডাউন হয়েছে সোমবার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সামনে ব্যাপক বিক্ষোভ করেছিলেন চাকরি প্রত্যাশীরা। এক পর্যায়ে সেখানে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয় এবং লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তাতে বেশ কয়েকজন আহত হয়েছে। সরকার বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাৎক্ষণিকভাবে আর একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটিকে 7 দিনের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে যে এই যে 35 বছর করার যে দাবি করা হচ্ছে তা কতটুকু বাস্তবায়নযোগ্য এবং যদি বাস্তবায়নযোগ্য হয় তা কিভাবে করা যায়। আরেকটি খবর হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাপানের জাতীয় যে বার্তা সংস্থা এনএসকে তাকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বাংলাদেশের আগামী নির্বাচন, তার সরকারের করণীয় এবং এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত তুলে ধরেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলনটা হয়েছে তাতে দেশের তরুণ সমাজের ব্যাপক অংশগ্রহণ রয়েছে, ফলে রাষ্ট্রের নীতি নির্ধারণে তাদের অংশগ্রহণ বাড়ানোর ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে। একই সাথে ডক্টর ইউনূস দেশের মানুষ এবং বিশ্ববাসীকে আশ্বস্ত করেছেন যে এই সরকার সমালোচনার ব্যাপারে কোনো রকম অসহিষ্ণু আচরণ করবে না এবং সব ধরনের সমালোচনাকেই সরকার স্বাগত জানাবে। আরেকটি খবর হচ্ছে সাংবাদিক দম্পতি সাগরুনির হত্যার যে ঘটনা তার তদন্তের ভার ছিল র্যাবের হাতে। র্যাবকে সে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আদালত একটি উচ্চ পর্যায়ের অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করার জন্য নির্দেশনা দিয়েছে। তাইমুর, এই ছিল বাংলা ভিশনের প্রচারিত খবর। দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক আব্দুর রহমান। স্টুডিও আলোচনা শুরু করব বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। আজকে দিনভর একটি বড় খবর ছিল সরকারি চাকরির বয়সসীমা 35 করার দাবিতে। এই দাবিটি তো দীর্ঘদিনের, কিন্তু আজকে দিন শেষে যেই বিক্ষুব্ধ এক ধরনের অবস্থা, দিনভর ট্রাফিক যানজট ছিল, এই কারণে সড়কে যান চলাচল বন্ধ ছিল এবং দুপুরে এক পর্যায়ে এই অন্তর্বর্তী সরকারের সময় দ্বিতীয় দফা, যদি আনসারের ঘটনার পরে বলি, প্রথম পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কোনো ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার শেল পর্যন্ত নিক্ষেপ করতে হয়েছে। দিন শেষে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল তারা জনপ্রশাসনের যেই সংস্কার কমিশনের যিনি প্রধান তার সাথে বৈঠক করবেন। এর আসলে যৌক্তিক সমাধান মানে আরো আগেই করার সুযোগ ছিল কিনা, বা এই ধরনের সাংঘর্ষিক অবস্থায় যাওয়ার আগেই। ধন্যবাদ। আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক ব্যারিস্টার ফুয়াদ, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে যেই ঘটনাটি আপনি বললেন এটা আমরাও দেখেছি যে চাকরির বয়সসীমা 35 বছর নির্ধারণের জন্য
আপনার একটি তরুণদের একটা অংশ তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনের সামনে গিয়ে বসে পড়েন এবং যদিও কিছুদিন আগে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে বা তার আশেপাশে এলাকায় অবস্থান বা মিছিল এটা ডিএমপি নিষিদ্ধ ঘোষণা করেছিল, তারপরেও আজকে আমরা দেখেছি সেই নিষেধাজ্ঞাকে অমান্য করেই তারা সেখানে বসে পড়ে, যে কারণে সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সেখানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার সেল নিক্ষেপের মতো ঘটনা আমরা দেখতে পেয়েছি, যেটা আপনি বললেন 5ই আগস্টের পর দ্বিতীয় দফা, যেটা প্রথম আনসার তারপর দ্বিতীয়, এখানে ঘটনাটি ঘটেছে। আজকে আবার আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আপনার আশুলিয়াতে, সেখানে গার্মেন্টস শ্রমিক যে অসন্তোষ, সেখানে পুলিশ র্যাবের গাড়ির উপরে এবং আর্মির গাড়ির উপরে সেখানে ইটপাটকেল নিক্ষেপ আক্রমণ করা হয় এবং যার কারণে সেখানে গুলি করা হয়, ওখানে একজন শ্রমিক নিহত হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আসলে আমাদের সবাইকে ভাবাচ্ছে যে আসলে মানে কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করা যায়। আমরা কিছু ষড়যন্ত্র আমরা দেখছি যে হঠাৎ করেই কিছু অস্থিরতা সৃষ্টির একটা অপপ্রয়াস চালানো হচ্ছে এবং এই সরকার আসার পর থেকেই সেই অপপ্রয়াসটি চলছে। এখন চাকরির বয়সসীমা কিংবা গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, সেগুলো তো একটা মানে খুব যৌক্তিক দাবি, এটাকে অযৌক্তিক দাবি বলা যাবে না, কিন্তু এই যৌক্তিক দাবি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমাধানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যদি আমরা কোনো রাজনৈতিক সরকারের সময় যে প্রক্রিয়াটা হয় বা কোনো অটোক্রেটিক গভর্নমেন্টের সময় যে প্রক্রিয়াটা হয়, সে একই প্রক্রিয়া যদি এখানে মানে আমরা মানে অব্যাহত রাখতে চাই, তাহলে কিন্তু বিষয়টা ভিন্ন অবস্থায় গিয়ে দাঁড়াবে। এখন আমরা খুব একটি স্পর্শকাতর সময় পার করছি এবং যেটাকে বলবো যে মানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির একটা অপপ্রয়াসও চলছে। সেই কারণে আমাদের দাবি দেওয়া বা আদায় কিংবা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রাম কিংবা আমাদের কর্মসূচি পালনের ক্ষেত্রে আমাদের প্রত্যেক নাগরিকেরই আপনার একটা অবস্থান তৈরি করতে হবে, মানে নিজেদের অবস্থান থেকে সেই অবস্থানটা তৈরি করতে হবে। কিছুটা দায়িত্বশীল আমাদের কাজ করতে হবে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, আপনারাও তো আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আন্দোলন সংগ্রাম করেছি, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধানতম কাজ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের বিচার এবং দ্রুততর সময়ের মধ্যে কিছু সংস্কার শেষ করে একটি নির্বাচিত সরকারের লক্ষ্যে নির্বাচন আয়োজন করা এবং এই সময়টা যাতে স্মুথলি আপনার এই সরকার মানে কাজ করতে পারে, সেদিকে আমাদের সকলের দৃষ্টি দেওয়া উচিত। এবং সরকারেরও এই যে আওয়ামী লীগ আমলে যেসব সমস্যাগুলো জিয়ে রাখা হয়েছিল, যেমন শ্রমিকদের মজুরির ব্যাপারটা, আমরা শুনেছি শেখ হাসিনাকে সেই সময় যে সমস্ত দাবি নাকি মেনে নেওয়া হয়েছিল, আসলে কোনো দাবি কিন্তু মেনে নেওয়া হয়নি এই যে গার্মেন্টস শ্রমিকদের, বরঞ্চ সেই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিংবা মানুষের মানে জীবন মানের যে আপনার মূল্য তখন ছিল, সেইটার সাথে মজুরির কিন্তু বিশাল একটা তফাৎ ছিল। তো সেটা কিন্তু তখন তারা শ্রমিকদের বিষয়টি একটু পরে একটু বিস্তারিত আসবে। তারপর 35 বছর বয়স সীমা, সেটাও কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছিল, তখনও কিন্তু এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল। তো এগুলোর ব্যাপারেও সরকারকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। আমরা দেখেছি যে সরকার আজকে একটি কমিটি গঠন করেছে, আগামী 7 কর্মদিবসের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করি একটা যৌক্তিক সমাধানের দিকে যাবে। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সবাইকে ভাবাচ্ছে, সময়টা স্পর্শকাতর, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নানা দিক থেকে নানা অপপ্রয়াস, এই বাস্তবতায় যে চাকরির বয়সসীমা 35 বলি, শ্রমিক অসন্তোষ বলি, নানা অস্থিরতার বিষয়টা বুঝতে হবে যে বাংলাদেশে গত 16 বছর থেকে কি হয়ে গেছে এবং এই 16 বছরের যে পরাজিত শক্তি, বাংলাদেশের গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে যারা বেগম লক্ষণ সেনের মতো পালিয়ে গেলেন, যারা দিল্লির আশ্রয়ে প্রশ্রয়ে 75 থেকে 81-তে ছিলেন এবং নতুন করে আবার দিল্লির আশ্রয়ে গেছেন। এবং আপনারা যারা দেখেছেন গত কয়েকদিন আগে দিল্লির যে বিদেশ মন্ত্রণালয় আছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তারা একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছে। বাংলাদেশ সংশ্লিষ্ট ভারতের যারা কূটনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী আছেন এবং বাংলাদেশ থেকেও যারা আওয়ামী রেজিমের সাথে সংশ্লিষ্ট এমন কিছু সাবেক কূটনীতিক, সাংবাদিকরা এবং বুদ্ধিজীবীরা এখানে জুমে জয়েন করেছেন। তারা সবাই মিলে বাংলাদেশে তাদের যে ফরেন পলিসি ডিজাস্টার হয়েছে এটা বুঝবার চেষ্টা করছেন
এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন কিভাবে করা যায় সেটা নিয়ে তারা আলোচনা করেছেন। সময়টা যেমন স্পর্শকাতর, আরেকটা জিনিস আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে দুর্গাপূজা কিন্তু আসন্ন। আমরা এই সরকার দায়িত্ব নেবার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে তথাকথিত নির্যাতন এবং নিপীড়নের যে গল্প শুনলাম, সাডেনলি কিছু ঘটনা ঘটেছে, লার্জলি হয়েছে আওয়ামী লীগের যারা হিন্দু নেতা আছেন তাদেরকে কেন্দ্র করে। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, মতলববাদ সংখ্যালঘুদের একটা রাজনীতি আছে। মায়ের খাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আওয়ামী লীগ, মায়ের খাওয়ার সাথে সাথে সে হিন্দু হয়ে যায়। তো এই মতলববাজি রাজনীতিটাকে ইন্ডিয়ান প্রপাগান্ডা মেশিন যেটা দেখিয়েছে যে এখানে হিন্দু সংখ্যালঘুরা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সাডেনলি প্রথম আলো একটা ডিটেল রিপোর্ট দিয়েছে গত এই এই সরকার দায়িত্ব নেবার পরে কি কি ঘটনা ঘটেছে। আমরা দাবি করেছি এই ঘটনাগুলোর সত্যতা যাচাই করবে একটা কমিশন করে দেওয়া হোক, তারা এটা রিকমেন্ডেশন করবে যে কারা দোষী এবং কি বিচার করা দরকার। তো সেই জায়গাতে বসে আমাদেরকে দেখতে হবে যে অস্থিরতাটার নায়ক নায়িকারা কারা। এইটা খুব সাদা চোখে দেখবার মতো কোনো ঘটনা না। আপনারা দেখেন যে আনসার বিদ্রোহ যেটা হয়ে গেল, আমরা দেখলাম যুবলীগের জামালপুর শেরপুরের কয়েকজন নেতা মিলে এই ঘটনাটা পার্সু করেছে, তারা এটা ট্রিগার করিয়েছে। শ্রমিক অসন্তোষের ক্ষেত্রে দেখলাম শ্রমিক লীগ, ছাত্রলীগের সাবেক নেতারা অথবা বর্তমান পদস্থ নেতারা শ্রমিক সেজে শ্রমিকদের সমাবেশে বক্তব্য দিচ্ছে এবং তারা বলছে যে যে কোম্পানি বেতন দিতে পারে না সেই কোম্পানিতে আগুন লাগাই দিতে হবে, ওখানকার মেশিনারি এনে বিক্রি করে দিতে হবে। এবং পরে দেখা গেল যে সে কোন বিশ্ববিদ্যালয়ের অমুক কমিটিতে তমুক কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতা, বর্তমান নেতা। আমরা দেখলাম পাহাড়ে যে অসন্তোষটা হয়েছে, সেখানে দেখবেন জুমল্যান্ড আন্দোলন করা যারা স্বাধীন রাষ্ট্র করবার দাবি করেছেন তাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে সাবেক ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগ নেতা, বর্তমান নেতাদের সাথে ছবি এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগরে দেখেন মব জাস্টিসের সাথে ইনভলভ যারা, প্রত্যেকটা মব জাস্টিসের সাথে ভিকটিম এবং যারা ক্রিমিনাল, দুই পক্ষই কোনো না কোনোভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে জড়িত। যে সেনা কর্মকর্তাকে কক্সবাজারে খুন করা হয়েছে তাকে আওয়ামী লীগের নেতারা ডাকাত ভাড়া করে ট্র্যাপ করে তাকে ওখানে এনে খুন করেছে। এমন একটা সময় করেছে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পুরো টিম আমেরিকাতে আছে। সেনাপ্রধান ইন্টারভিউতে বলেছেন 18 মাসের কথা, একটা অস্থিরতা তৈরি করে সেনাবাহিনীকে মানে উস্কানি দেওয়া হয়েছে যেন সে ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করে, কমিউনিটিতে করলে 5-7টা লাশ পড়বে, এই লাশের উপরে ভিত্তি করে জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করায় দিবে। তো এই পুরো অস্থিরতাটা বুঝতে হলে কিন্তু আওয়ামী লীগের স্যাবোটাজের রাজনীতি বুঝতে হবে। আমরা যারা সামান্য আওয়ামী লীগের রাজনীতি পড়েছি, জন্মলগ্নে শেখ মুজিব নিজে গুন্ডা পাঠায় ভাসানীর সম্মেলন পণ্ড করে দিয়ে আসছে। এই ঘটনা কিন্তু বাস্তবে হয়েছে। রিসেন্ট আমলে দেই, বিএনপি তখন ক্ষমতায় 2001 থেকে 6, 2004 অথবা 5 সালের ঘটনা, ডোনাল্ড রামসফিল্ড তখন ঢাকাতে, পরের দিন তার প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার সাথে তার মিটিং আছে, তখন সে ওখানকার হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। ইন্টারকন্টিনেন্টাল যেটা হোটেল আছে ওখানে সে উঠেছে এবং ওটার সামনে বিআরটিসির দোতলা একটা বাসে গান পাউডার দিয়ে বিকাল 4টা-5টার দিকে পুরো বাসটা জ্বালিয়ে দেওয়া হলো এবং 21 থেকে 24 জন মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। কারণ কি ছিল? পরের দিন হরতালের কর্মসূচি সফল করা এবং দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এখানে আছেন, সরকারকে বিব্রত করা যে যেই সরকার তোমার হোটেলের সামনে নিরাপত্তা দিতে পারে না সেই সরকারের সাথে আমেরিকার সম্পর্ক থাকার মানে কি? এইভাবে তারা স্যাবোটাজের রাজনীতি করেছে। কিন্তু এই যে সরকারি চাকরিতে বয়স 35 যে দাবিটা, এই দাবিটা তো যৌক্তিক। এই দাবিটার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে আমি নীতিগতভাবে কোনো চাকরিতে কোনো বয়স সীমার পক্ষে নই। এটা হচ্ছে একটা কলোনিয়াল টাইম ল যেটা এরার ছিল, সেটা তাদের একদম মুখ্য উদ্দেশ্য ছিল সিম্পলি শাসন করা, ন্যূনতম অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করে ট্যাক্সেশন আদায় করা। পৃথিবীতে আমরা যারা বাইরে থেকেছি লম্বা সময় আমরা দেখেছি ওখানে আপনার জবের ব্যাপারে কোনো বয়সের বিষয় নাই, কোনো বয়সসীমা থাকার দরকার নাই। আপনি শুধু ক্রাইটেরিয়া সেট করে দেবেন যে এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হওয়ার যোগ্যতা কি, এবং আপনি একটা রেঞ্জ ঠিক করে দিতে পারেন যে কারণ হচ্ছে ধরেন যে ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে বিসিএস অফিসার হয়েছে 23-এ, আবার যে 32-এ গিয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে তার সাথে একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিংয়ে ঘাটতি হতে পারে। সেক্ষেত্রে আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির জব ডেসক্রিপশন ঠিক করে দিয়ে একটা বয়সের রেঞ্জ দিতে পারেন
ধরেন 30, অথবা 23 থেকে 27, অথবা যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে সে 28 থেকে 35, সেটা দেওয়া যেতে পারে। বাট আমি মনে করি না বয়স থাকার দরকার আছে। জি, আবার আপনার কাছে আসবো। সৈয়দ ইমরান সালিম প্রিন্স, এই যে সংস্কার কমিশন নির্বাচনে আলাপ করবো, তবে তার আগে আজকে দিনের আরেকটি কি বলবো একটু বিব্রতকর খবরই যদি বলি, সাইফুল ইসলাম শ্যামলকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া একটি ঘটনা ঘটে। তিনি মায়ের ডাকের যিনি সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বড় ভাই, তার আরেক ভাই তো দীর্ঘদিন ধরেই গুম। দিন শেষে সেনা দপ্তর বা আইএসপিআর থেকেও এক ধরনের বিবৃতি দেওয়া হয়েছে যে বিষয়টি আসলে এই ধরনের নয়। এই ধরনের ঘটনা, ওই যে আবারও যদি এভাবেই বলি, এই যে অস্থিরতা ঘুরে ফিরেই বারবার, এইটা খুবই আসলে একটা ইন্টারেস্টিং এবং একটা দুর্ভাগ্যজনকও বটে যে এই গুমের শিকার সাজিদুল ইসলাম সুমন, আমাদের বিএনপির একজন ওয়ার্ড পর্যায়ের নেতা, তার সেই বাসায় আজকে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা বা সিপাহী যে তার ভাই সাইফুল ইসলামকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে। তা অভিযোগ কি? চাঁদাবাজির অভিযোগ, তার বিরুদ্ধে নাকি চাঁদাবাজির অভিযোগ ছিল। এখন এই যে আইএসপিআর বলছে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে রমনা থানায় একটা মামলা ছিল এবং তিনি কারাভোগও করেছেন। আরেকটা মামলায় 2016 সালে তিনি গ্রেফতার হয়েছিলেন। এই বাস্তবতা, যাই হোক 2016 সালে গ্রেফতার বা কিংবা মামলা আছে, যদি এইটা যদি সত্যই প্রমাণিত হয় তো তাকে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ যে তাকে গ্রেফতার করার কথা, সেখানে তো সেনাবাহিনীর এখানে যাওয়ার প্রয়োজন ছিল না। এবং সেখানে তার বিরুদ্ধে যদি চাঁদাবাজির অভিযোগ থাকে, সেই অভিযোগ তদন্ত হতে পারে, তদন্তে প্রমাণিত হলে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসবে, কেন গ্রেপ্তারই করতে পারে। কিন্তু সেখানে সেনাবাহিনীর মতো একটি আমাদের যারা মানে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষার সাথে আছে, যৌথ বাহিনী অভিযান আমরা শুনেছি চলছে, সেখানে যদি তারা এইভাবে গ্রেপ্তার করে, এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। তারপর তাকে নিয়ে গেল, আবার ছেড়ে দিল, আবার সেখানে তাকে একটা কাগজ নাকি দেওয়া হয়েছে, সে বলা হয়েছে স্বাক্ষর করার জন্য, সে ওখানে নিজেকে নির্দোষ লিখে স্বাক্ষর করেছে, সেনাবাহিনী আবার তাকে সসম্মানে তার বাসায় পৌঁছেও দিয়ে গেছে। তো এই যে ঘটনাটা, এটা কি দাঁড়ালো? এটা তো মানে শুরুটাই বা কেমন হলো, শেষটাই বা কেমন হলো? তো এই জিনিসগুলো তো বিব্রতকর, এবং আমরা চাই না আমাদের সেনাবাহিনী কিংবা আমাদের যারা যৌথ বাহিনী এখানে কাজ করছে তারা কোনো বিতর্কের মধ্যে পড়ুক। এবং ওনারা বিতর্কের মধ্যে পড়লে আমাদের গোটা প্রসেসটাই, এই যে যৌথ বাহিনীর যে অভিযান বা এই যে আপনার সন্ত্রাসী ধরার যে একটা পরিকল্পনা, এটি কিন্তু একটা বিতর্কিত পর্যায়ের মধ্যে চলে যাবে। তো সেই জন্য আমরা আশা করব যে যারা মানে এই কাজগুলো করছেন বা দায়িত্বে আছেন, তারা যেন আরও দায়িত্বশীল হন এবং তাদের কাজকর্মে যেন একটা সতর্ক থাকেন যেন সবাই, যেখানে যেন বিতর্ক যেন না হয়। তাকে কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাকে ধরে নিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, সেই বিষয়টিও যেন স্বচ্ছতার মধ্যে যেন হয়। আর আরেকটি বিষয় এখানে যেটা আসছে, যে আপনি অস্থিতিশীল যে পরিস্থিতির কথা বলছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুয়াদ ভাই বলেছেন যে আসলে এই আওয়ামী লীগ পতিত স্বৈরাচার, তারা কিন্তু সমাজে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে, আবারও কিন্তু একটা অ্যানার্কি সৃষ্টি করে তারা আবার ফিরে আসার কিন্তু একটা ষড়যন্ত্র করছে। এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরে এটা হচ্ছে বলে আমরা জেনেছি, দেশে এবং বিদেশে। এটা ফুয়াদ ভাই বললেন যে সেখানে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে মানে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য একটা এজেন্ডা দিয়ে সেখানে মিটিং হচ্ছে। তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব কি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এখানে তো কোনো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক থাকবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে, জনগণের মানে বন্ধুত্বপূর্ণ, জনগণ টু জনগণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। সেখানে শুধু আওয়ামী লীগের সাথে তো ভারতের সম্পর্ক থাকা উচিত নয়, এটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি। ফুয়াদ ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন এ ব্যাপারে, যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই সমমর্যাদার ভিত্তিতে। এখন তারা যদি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক চায়, তাহলে তো বাংলাদেশের মানে পরিস্থিতি তো ভিন্ন হতে বাধ্য। তাহলে আজকে এই কথাকে আমরা যদি মানে মনে করি যে ভারত মানে বাংলাদেশের যে ছাত্র গণ অভ্যুত্থান বা গণবিপ্লব যেটা হলো, সেটাকে মেনে নিতে পারছে না, সেই জায়গায় একটি কথা আজকে বেশ কিছু গণমাধ্যমে এসেছে যে চিকিৎসা এবং আপৎকালীন ছাড়া বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা নয়, এই ধরনের একটি আলোচনা আছে। ভিসা কিন্তু হচ্ছে না, ভিসা কিন্তু পুরো প্রক্রিয়াটি বন্ধ আছে, পুরো প্রক্রিয়াটা বন্ধ আছে। এমনকি যারা মানে চিকিৎসার জন্য যেতে চাচ্ছে তাদেরও অনেকের ভিসা কিন্তু অনেক দেরিতে হচ্ছে বা হচ্ছে না। তো এগুলো কি বার্তা দেয়? এগুলো বার্তা দেয় যে তাহলে শেখ হাসিনা
সরকারের পতন ঘটেছে বলেই ভারত তাহলে এই আচরণ করছে? তার মানে এই বিপ্লবকে ভারত কি মেনে নিতে পারছে না? এই বাংলাদেশ যে স্বৈরাচার মুক্ত হয়েছে বা গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু হয়েছে, বা বাংলাদেশ যে আসলেই সত্যিকার অর্থে একটি স্বাধীন সার্বভৌম শক্তিশালী জাতি রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগুচ্ছে, এটা কি ভারত তাহলে মেনে নিতে পারছে না? এটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আজকে এই ষড়যন্ত্রটা ভারতে বসে করছে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু লোক ভারতে আশ্রয় নিয়ে তারা এই কাজগুলো করছে তাদের বাংলাদেশের অভ্যন্তরে তাদের কিছু লোকের মাধ্যমে। এই যে গার্মেন্টসে যেটা আলোচনা করছিলাম, সেখানেও তো আপনি ধরেন আওয়ামী লীগের নেতাদের খুঁজে পাওয়া গেছে, ছাত্রলীগ যুবলীগের নেতারা সেখানে আপনার শ্রমিকদের অসন্তোষ রয়েছে, তারা বেতন পাচ্ছে না, এটাও ঠিক। এই শ্রমিকদের পপুলার দাবিকে তারা মানে উস্কানি দিয়ে তারা এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, ধ্বংসাত্মক কাজের দিকে ধাবিত করছে। তো সেরকমই আমরা 35 বছর যে মানে চাকরির যে বয়সীমা, সেইটার যে আন্দোলন, এই আন্দোলন নিয়ে অনেক কথা আছে। এই আন্দোলন যখন আপনি ধরেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়, তখন কিন্তু এরাই বৈষম্য বিরোধী আন্দোলনকে কিন্তু সমর্থন করে নাই। এই চাকরিতে যে কোটা প্রথার বিরুদ্ধে যে আন্দোলনটা চলছিল, এরাই কিন্তু সেই আন্দোলনকে সমর্থন করে নাই। এবং সে যারা কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনে ছিলেন তাদেরও কিন্তু এই ব্যাপারে অনেক বক্তব্য আছে, সেগুলো এখন নতুন করে এনে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে চাই না। তবে আমাদের কারোরই এমন কোনো আচরণ করা উচিত না যেখানে মনে হবে যে আমরা স্বৈরাচারের প্রতিভূ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করি। জি, আবার আপনার কাছে আসবো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে সাইফুল ইসলাম শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাটা খুব আপাত দৃষ্টিতে ছোট মনে হতে পারে, 1-2 ঘন্টার একটা ব্যাপার, তাকে তুলে নিয়ে গেছে এটা সেটা, কিন্তু এটার কনটেক্সটটা আমাদের মাথায় রাখতে হবে যে গত 17 বছর কেমন বাংলাদেশে আমরা ছিলাম, যে 6000-এর উপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে নাটক করার মধ্য দিয়ে। এই যে ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, পুলিশ, র্যাব, সোয়াত, সশস্ত্র বাহিনীর সদস্যরা, বিজিবি মিলে কীরকম একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় নাই যেটা গত 16 বছরে হয়েছে। এবং এটার লিডারশিপে ছিল হচ্ছে আর্মড ফোর্সেস। তারা র্যাবের পোশাক পরে এসে আমাদেরকে খুন করেছে, তারা বিজিবির পোশাক পরে এসে সীমান্ত থেকে এসে আমাদেরকে খুন করেছে, তারা ডিবি এবং এসবির পোশাক পরে আমাদেরকে খুন করেছে। সোয়াত দিয়ে, যেটা একটা এলিট ফোর্স, শুধুমাত্র অ্যান্টি টেরোরিজম ইস্যুতে তারা কাজ করবে, তাদেরকে দিয়ে বিএনপির অফিস পর্যন্ত সার্চ করাইছে, একটা ছোট্ট সিভিল ব্যাটার। তো সেই রকম একটা জায়গাতে আমরা যখন দেখতে পাচ্ছি 1,32,000 মিথ্যা মামলায় 52 লক্ষ আসামি, 1 কোটি বিরোধী দলীয় নেতা কর্মীরা গত 15-16 বছর থেকে বাড়িতে থাকতে পারেন না। আপনার মানবাধিকার সংগঠনগুলো বলেছে যে হাজার হাজার মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে, হাতে গুলি, পায়ে গুলি, হাঁটুতে গুলি, মেরুদণ্ডে গুলি, নামাজ পড়া অবস্থায়, তারাবির নামাজে, তারপরে হচ্ছে অন্য জুমার নামাজ থেকে, নামাজ চলা অবস্থায় জামাত থেকে ধরে এনে গুলি করে মেরে ফেলছে, অন্ধ হয়ে গেছে। এই ধরনের একটা বাস্তবতায় দেখতে হবে যে যখনই কোনো আর্মড ফোর্সেসের সদস্যরা কোনো বাসায় দরজা নক করে এবং কাউকে উঠায় নিয়ে চলে যায়, তখন সেটা কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি। অতএব এটা কোনো ছোট ঘটনা 1-2 ঘন্টার জন্য ঘটেছে, ক্ষমা চাইলাম, ভুল বোঝাবুঝি হয়েছে, বিষয়টা এমন না। এটা খুবই অন্যায় একটা কাজ হয়েছে। প্রথম কথা হচ্ছে আইএসপিআর এর বক্তব্য সাংঘর্ষিক। ধরে নিলাম যে এই লোকটা একটা ক্রিমিনাল, অভিযুক্ত আছে তার অনেকগুলো বিষয়, 16 সালের মামলা, 16 সালের মামলা আজকে 8 বছর হয়ে গেছে, বিচার হচ্ছে না কেন? সে যদি ক্রিমিনাল হয়ে থাকে তদন্ত হয়ে যাওয়ার কথা, বাই দিস টাইম এটা জুডিশিয়াল প্রসেস শেষ হয়ে যাওয়ার কথা, তার কনভিকশন হয়ে যাওয়ার কথা, কনভিকশনে সে জেলে চলে যাওয়ার কথা। অথবা এমনও হইতে পারে এরপরে কনভিকশন হওয়ার পরে সে আবার আপিলে বের হয়ে আসছে, পরে জামিন পেয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে তাকে ধরে নিলেন, তাকে মুচলেখা দেওয়ার এখতিয়ার কে আছে? যদি আমার মামলা থেকে থাকে যে আমি অন্যায় করছি, আমি চাঁদাবাজি করছি, আমার তো মামলা আছে, আপনি সাদা কাগজে মুচলেখা দিয়ে কি আপনি একটা ক্রিমিনাল অফেন্স থেকে আমাকে মাফ করতে পারেন? ওনাদের এক্সিকিউটিভ ক্যাপাসিটি, ম্যাজিস্ট্রেসির যে ক্যাপাসিটি দিয়েছে সেটা কি ওনাদের আছে? থার্ড হচ্ছে এটা একটা রেগুলার ক্রাইমের অংশ, তার বিরুদ্ধে মামলা আছে, অভিযোগ আছে, লোকাল থানা পুলিশ এটার সাথে অলরেডি ইনভলভড। আপনি আপনার 2 মাসের ম্যাজিস্ট্রেসি ওখানে ক্ষমতা দেখাইতে গেছেন কেন? ইটস নট ইউর বিজনেস। চলমান মামলাতে আপনি লোকাল পুলিশ কেন খবর দিবেন?
যে আপনি এই আসামি অস্ত্র মামলা, এই মামলা, সেই মামলা আছে, তাকে গ্রেফতার করছেন না কেন, তাকে বিচার করছেন না কেন, তার মামলা এক্সপিডাইট করছেন না কেন? অতএব তাকে যে ধরে নেওয়ার সার্কামস্ট্যান্সেস এবং যে ধরনের স্টেটমেন্ট দিয়ে আইএসপিআর আমাদেরকে শাক দিয়ে মাছ ঢাকার কথা বলছে, দিস ইজ পিওর আনএক্সেপ্টেবল। আমরা বলছি সশস্ত্র বাহিনীকে আপনারা ঐতিহাসিক অনেক ভালো দায়িত্ব পালন করেছেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলোও আপনারা করেছেন। পিলখানার গণহত্যার সাথে যেভাবে আপনারা একজন আরেকজনের সাথে জড়িত, দুইটা ফোর্স ইনভলভ হয়েছে, হেফাজতের গণহত্যার সাথে আপনারা জড়িত। বিজিবি, বিডিআর, র্যাব, সোয়াত, হাবিজাবি, এপিবিএন সব মিলে এসে 2.5 ঘন্টা কারেন্ট বন্ধ করে 2 লক্ষের উপরে গুলি ছুঁড়েছে সেদিন হেফাজতের উপরে। গত 16 বছর থেকে হাজার হাজার মানুষকে গুম খুন করার থেকে সীমানার ওই পারে পর্যন্ত ফেলে দিয়ে আসছে। এই নাটকও তো আমরা দেখেছি, এই ফোর্সেসগুলোই তো করেছে। গত জুলাই আগস্টে তো আমরা দেখেছি সেনা সদস্যরা বিমান থেকে কিভাবে গুলি করতেছে, স্নাইপাররা 7.62 ব্যারেলের মানে রাইফেল দিয়ে শুট করতেছে, যেটা 5 থেকে 7 কিলোমিটার দূরে শুট করা যায়। আমরা আইসিটির যে চিফ প্রসিকিউটর তিনি সিএমএইচে গিয়ে দেখেছেন যে বন্দুকের সাইজ, এবং মিলিটারি এক্সপার্টরা বলেছেন যে যেখানে যেখানে গুলি করেছে গুলিতে হাতটা ভেঙে গেছে, একদম চুরমার হয়ে গেছে। কোনো কোনো গুলিতে 2 থেকে 3 জন মানুষ পর্যন্ত মারা গেছে স্নাইপারের গুলিতে। এই গুলিও তো আপনারা করেছেন। অতএব আমরা দেখেছি এই যে আমিনবাজার বসিলার এলাকাতে কিভাবে 3 লেয়ার রোল করে আপনারা যুদ্ধের মতো করে হাজার হাজার গুলি ছুঁড়েছেন। অতএব আপনাদের কথা বলার সময়, কাজ করার সময় খুবই সতর্ক থাকতে হবে। আপনারা ফ্যাসিবাদের দালালি করেছেন 16-17 বছর। ডিজিএফআই, এনএসআই কে বলছি এইসব বাটপারি বন্ধ করেন। যে কোনো ক্রিমিনালকে ধরবেন ইমিডিয়েটলি, তাকে আইনের আওতায় আনবেন, প্রপারলি আনবেন, কোনো ভংসং করবেন না, ভুজুং বাজুং করবেন না। আমরা প্রতিবাদ করব তাহলে আপনাদের বিরুদ্ধে, এবং জনগণকে বাধ্য করবেন না আপনাদের মুখোমুখি দাঁড়াতে। জি, এই আলোচনায় ফিরছে একটি ছোট্ট বিরতির পর। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ একটি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। সৈয়দ ইমরান সালে প্রিন্স। এই যে সংস্কার কমিশন 6টি, সেই কমিশনগুলোর প্রজ্ঞাপন হয়নি, কাজ শুরু করবার কথা। আজকে জানানো হয়েছে যে সংস্কার কমিশনগুলো কাজ শুরুর আগে উপদেষ্টারা আবার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে। প্রশ্ন উঠেছে আবারও নির্বাচন নিয়ে, বলা হচ্ছে নির্বাচন কবে হবে তা ঠিক করবে জনগণ। দেখুন, তার আগে একটু বলি নিই, এই যে সাইফুল ইসলামের যে মামলার কথা বলা হচ্ছে, আমরা যতদূর জানি যে তার ভাই তাকে যখন গুম করা হলো, তো সেই গুমের পরে এই পরিবারের সাহসী পদক্ষেপ এবং তাদের সাহসী বক্তব্য, এসব কারণে কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার এদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দিয়েছিল। এটা সেই মিথ্যা মামলারই অংশ, এবং সেই মিথ্যা মামলায় আপনার এদেরকে গ্রেপ্তার করার জন্য আবার হয়রানি করে, এটা আসলেই উচিত না। এবং আমি আবারও রিপিট করছি যে আমাদের মানে যৌথ বাহিনীর অভিযানে এমন কোনো কাজ করা উচিত হবে না যেখানে তারা বিতর্কের মধ্যে পড়তে পারে, এবং এই কাজ করার ক্ষেত্রে অভিযানের সময় অবশ্যই তাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, এবং বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না যেটা সাংঘর্ষিক এবং যেখানে তাদের আওতার মধ্যে পড়ে না। এটা অবশ্যই তাদেরকে সকলকে এই জিনিসটা দৃষ্টি রাখতে হবে। এখন আপনি সংস্কার কমিশনের কথা যেটা বলেছেন, আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুনেন, আমরা তো এই যে ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে যেই গণতন্ত্রের পথে আমরা নতুন করে যাত্রা শুরু করেছি, এই যাত্রায় আমরা কিন্তু বলেছি সংস্কার প্রয়োজন আছে, কিন্তু আমরা বলেছি অতি জরুরি কিছু সংস্কার করে ন্যূনতম সময়ের মধ্যে একটি ভালো নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিতের শাসনে ফিরে আসতে হবে। কারণ দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের আমলে অনির্বাচিতের শাসন ফলে যে কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, যার ফলে কিন্তু নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে, এখানে আধিপত্যবাদের বিস্তার ঘটানো হয়েছিল, এবং দুর্নীতি, লুটপাট, চরম দলীয়করণ এবং নির্মম নির্যাতন নিপীড়ন করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার তাদের প্রচেষ্টা ছিল। এখন সেই কারণেই আমরা বলছি যে মানে অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলো করে আমরা অত্যন্ত কম সময়ের মধ্যে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিতের শাসন ফিরিয়ে আনাই কিন্তু বড় সংস্কার আমি মনে করি। সেই বড় সংস্কারের কাজটার দিকে কিন্তু আমাদেরকে দৃষ্টি দিতে হবে। এখন এই যে সংস্কার কমিশন যেগুলো করার ঘোষণা দেওয়া হলো, সেই সংস্কারগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো চায়। আমরা চাই যে আমরা চাচ্ছিলাম যে এই সংস্কারগুলোর ক্ষেত্রে রাজনৈতিক দলের মতামতগুলো নেওয়া হোক। যদি রাজনৈতিক দলের মতামত
ব্যতিরেকে এই সংস্কারগুলো করা হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। সেই জন্যই আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে এই সংস্কারগুলো করার আগে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে, যেটা আমরা আজকে উপদেষ্টা পরিষদের মিটিং এর পরে আমরা জানতে পারলাম যে আগে এটা হবে। এই কাজগুলো যদি আরো 1 মাস আগে হতো তাহলে কিন্তু অনেক কাজ আমরা এগিয়ে যেতে পারতাম। এখন যে দীর্ঘ সময়ের কথা বলা হচ্ছে, যে কাজগুলোর কথা বলা হচ্ছে, এখানে কিন্তু দীর্ঘ সময় লেগে যাবে। আমরা একই সাথে কি আপনার ভোটার তালিকা হালনাগাদ করতে পারি না? আমরা একই সাথে কি এই যে কি বলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং পাশাপাশি সংস্কারের কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না? তাহলে তো আমাদের সময় অনেক কম লেগে যাবে। আজকে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যদি বোঝাপড়ার কোনো সমস্যা হয় কিংবা মানে আস্থা এবং বিশ্বাসের যদি কোনো সংকট সৃষ্টি হয় তাহলে কিন্তু একটা মানে ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই জন্যই আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো যে এমন কোনো কাজ আমাদের কারোরই করা উচিত হবে না যে আমাদের মধ্যে একটা দূরত্ব যেন সৃষ্টি না হয়। আমরা এই সরকারকে ওন করি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি বারবার বলেছে যে আমরা এই সরকারকে ওন করি, সমর্থন করি, আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং এই সরকার যাতে কোনো বিপদে না পড়ে, ব্যর্থ না হয় সেই জন্য কিন্তু আমরা চেষ্টাও আছি। কিন্তু আমাদের এই সমর্থনটাকে প্রশ্নাতীত করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এখন আমাদের সাথে যদি কোনো যোগাযোগ না থাকে, বোঝাপড়ার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এখানে ষড়যন্ত্র ডালপালা মেলে বসবে। সেই কারণে আজকে যেহেতু আমাদের চতুর্দিকে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বাইরে ইন্ডিয়া থেকে হচ্ছে, তারপর দেশের ভিতরে হচ্ছে, এই জন্য আমাদের একটা ক্লোজ একটা রিলেশন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সেটা বজায় রাখতে হবে এবং সেই দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই যে অন্তর্বর্তী সরকার এবং আপনাদের রাজনৈতিক দলগুলোর সাথে মধ্যে যেন আস্থার সংকট তৈরি না হয়, বোঝাপড়ার কোনো ঘাটতি না হয়, শুধুই কি অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব, আপনাদেরও তো দায় আছে কিনা, দায়িত্ব আছে কিনা? এটা দ্বিপাক্ষিক এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত তেমন বড় আকারে কিছু হয়নি যাতে রাজনৈতিক দল অথবা নাগরিক সমাজের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মানে সম্পর্কের ঘাটতি, বোঝাপড়ায় কোনো ঘাটতি হয়েছে এটা আমি মনে করছি না। যেটা হচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল থেকে শুরু করে সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তারা সবাই মোটামুটি একটা জায়গাতে সবাই একমত যে বাংলাদেশের জাতীয় শত্রু মিত্র কারা। এবং এই জুলাই আগস্টে যে নৃশংসতম গণহত্যা হয়ে গেল বাংলাদেশে, এটার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে রাষ্ট্র হিসাবে আমাদের প্রধান শত্রু কারা এবং সেই প্রধান শত্রুর লোকাল এজেন্ট কারা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, কিছু সাংস্কৃতিক গোষ্ঠী, দালাল, বুদ্ধিজীবী, সাংবাদিক, এই যে পুরো চক্র যাদেরকে আমরা বিভিন্ন সময় দেখলাম, ইভেন কালচারাল অ্যাক্টিভিস্টদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনার মেসেজ বের হইলো যে এখনো শ্যুট করা হয় কেন, ও বেঁচে থাকে কিভাবে, এটা সেটা। তো এইটা পরিষ্কার হয়ে গেছে এবং এই রাজনৈতিক দলগুলোর ভিতরে মাঝে মধ্যে কিছু দেখবেন একতলাফ আছে, বিভিন্ন বিষয়ে একটু দ্বিমত হয়, মাঝে মধ্যে একটু সহিংসতার মধ্যে ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। কিন্তু আমি মনে করছি মোটা দাগে রাজনৈতিক দলগুলোর ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যথেষ্ট ঐক্যমত আছে। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা, পুনর্বাসনের ব্যাপারে ঐক্যমত আছে এবং তৃতীয়ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করা, তার সংস্কার জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটাকে সফল করার ব্যাপারে সবার মধ্যে একটা কমিটমেন্ট আছে। সংস্কারের যে আলোচনাটা আজকে এসছে, তারা রাজনৈতিক দলের সাথে কথা বলবে, এটা তারা বরাবর বলে আসছে। তারা যেটা বলেছিল যে আমরা সেপ্টেম্বরের শুরু থেকে অথবা সেকেন্ড উইক থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা কনভারসেশনটা শুরু করব। আমার কাছে মনে হয়েছে তাদের যে মানে আওয়ামী লীগের যে স্যাবোটাজগুলো চলছে চারদিকে এবং প্রশাসনে যে অরাজকতা চলছে, এই বাস্তবতায় আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ রাষ্ট্র এত ভালনারেবল সিচুয়েশনে কখনো যায় নাই এখন যেভাবে সে আছে। আমাদের পুলিশে দেখেন, সচিবালয়ে দেখেন, সশস্ত্র বাহিনীতে দেখেন, অধিকাংশ জেনারেলরা হইল গত 15-16 বছরে ফ্যাসিস্ট থেকে সাহায্য সহযোগিতা করেছে, কোনো মৌলিক পরিবর্তন হয় নাই। জিয়াউল হাসানের মতো লোককে অ্যারেস্ট করা হয়েছে আর সাম মুজিবকে পালায়া চলে গেছে। এছাড়া দেখবেন সকল জেনারেল যারা দালালি করেছে, কন্ট্রাক্টারি করেছে, ব্যবসা করেছে এই আমলে সবাই পদস্থ আছে। পুলিশের ভিতরে একই অবস্থা দেখতে পাচ্ছি। পার্টিকুলারলি আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টার পদমর্যাদায় আলী ইমাম মজুমদার সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে দেখভাল করবার জন্য।
যিনি একসময় ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, হয়তো অনেক যোগ্য মানুষ, ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি আসলে এখন অসুস্থ মানুষ, উনি ডেমেনশিয়ার রোগী। উনি একটা কথা শুনলে 30 মিনিট মনে রাখতে পারেন না, মানুষকে চিনতে পারেন না। এবং দুঃখজনক হচ্ছে সবচেয়ে, সেটা হচ্ছে উনি যার সাহায্য নিয়ে কাজটা করছেন, আহসান কিবরিয়া সিদ্দিকী নামে এক লোক, যে শেখ হাসিনার দপ্তরের ডিজি ছিলেন 8 থেকে 10 বছর, এবং সে হচ্ছে আলী ইমাম মজুমদার যখন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন তার পিএস ছিলেন। এই লোকটা এখনো প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করছে এবং আলী ইমাম মজুমদারকে অ্যাডভাইস করতেছে। এজন্যই দেখতে পাচ্ছেন যে প্রশাসনে যে টোটাল মানে অস্থিরতা চলছে, যে 8 জনকে দিচ্ছে, আবার সরায় নিচ্ছে, আবার 54 জনকে দিচ্ছে, আবার 30 জনকে বদলি করছে, আবার বদনাম আসতেছে যে সকল ডিসিরা বিভিন্ন আওয়ামী দালাল মন্ত্রীদের পিএস ছিলেন, এপিএস ছিলেন, এমন লোকরা ডিসি হয়ে পদোন্নতি পাচ্ছে, তারপরে বিভাগীয় কমিশনার হচ্ছে, বিদেশ চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখলাম আপনার। এইবার ইউনাইটেড নেশনসে খবর শুনলাম আপনার ওয়াশিংটনে আমাদের অ্যাম্বাসি সাফিসিয়েন্টলি ডেলিগেশনকে হেল্প করে নাই, এবং ইন্ডিয়াতে, চায়নাতে, রাশিয়াতে, ইউরোপিয়ান ইউনিয়নে যে সবচেয়ে মেজর ভরকেন্দ্র যেটা আছে দুনিয়ার ক্ষমতার, এখান থেকে অ্যাম্বাসেডারদেরকে রিকল করা হচ্ছে না, এবং করা হইলে অনেক ডিলে করা হচ্ছে। অতএব এই জায়গাগুলোতে প্রশাসনকে রাইটলি গাইড করবার জন্য রাইট পারসন উনি না, এবং এই চক্রকে বদলাইতে হবে। সচিব 2-4 জন ছাড়া সবাইকে বিদায় করে দেওয়া দরকার, কারণ যারা গত সরকারের দালালি করেছেন তাদের সিম্পলি নতুন সরকারকে সার্ভ করবার যে কনফিডেন্স থাকা দরকার, এই কনফিডেন্স তাদের মধ্যে নাই। এবং অধিকাংশ মন্ত্রণালয় ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি দিয়ে চালানো সম্ভব, কারণ আমাদের নিচে বঞ্চিত শত শত কর্মকর্তা রয়ে গেছেন। তাদেরকে আপনি প্রমোশন দিয়ে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আপনি উপরে উঠায় নিয়ে আসতে পারবেন, এবং তাদেরকে দায়িত্ব দিয়ে কাজগুলো করানো দরকার। সাবেক রিটায়ার্ড সিএসপি অফিসাররা আছেন, হাইলি ট্যালেন্ট এবং কম্পিটেন্ট অফিসার্স আছেন, তাদের অ্যাডভাইস সিক করা দরকার কোন জায়গাতে। তো এই জন্য আমি মনে করছি যে অগ্রাধিকারের সমস্যার কারণে এবং ফায়ার ফাইটিং করতে গিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে যে ডায়ালগ করবার কথা সেটা তারা পিছিয়ে গেছে, কিন্তু এটা করতে তারা আগ্রহী নন, অথবা তারা ইচ্ছুক নন, অথবা এড়িয়ে চলছেন বলে আমার কাছে মনে হয় নাই। জি, সৈয়দ ইমরান সালে প্রিন্স, এই যে নির্বাচন কবে তা ঠিক করবে জনগণ, এই মন্তব্যের সাথে বিএনপি একমত কিনা? দেখুন, নির্বাচন করবে তা ঠিক করবে জনগণ। নির্বাচন কবে তা ঠিক করবে জনগণ, জনগণ ঠিক করবে, এটা তো একটা ভেগ কথা। আমি ঠিক এখন আপনার জনগণের সাথে সম্পর্ক কার? রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক দলগুলো তো জনগণকে নিয়ে ডিল করে, তাই না? জনগণের কাছে দিন শেষে তাকে যেতে হয়, জবাবদিহিতা করতে হয়। তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নির্বাচনের সময়টা ঠিক করা উচিত। তবে আমরা বারবার বলছি, আমরা এই সরকারকে সমর্থন করি, সহযোগিতা করি, ওন করি, এবং রাজনৈতিকভাবেই আমরা চাই যে এই সরকার মানে শক্ত অবস্থান নিয়ে তারা অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কারগুলো শেষ করে একটা নিরপেক্ষ নির্বাচন করুক। এখন আমরা দেখেছি সেনাপ্রধানের একটা বক্তব্য, তিনি বলেছেন 18 মাসের মধ্যে একটি গণতন্ত্রে ফেরানোর ব্যাপারে তারা সেনাবাহিনী সরকারকে সমর্থন করতে প্রস্তুত আছে। আবার আমরা এরপরেই দেখেছি আপনার মানে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি আরেক রকম বক্তব্য দিয়েছেন। আজকে একটু আগে দেখলাম সেই বক্তব্য নাকি মানে সেনাপ্রধানের ব্যক্তিগত বক্তব্য বলেও তিনি বলেছেন। এবং প্রেস সচিব আরো কিছু কথা বলেছেন যে বিদেশ সফরে কেউ কোনো টাইম ফ্রেম নিয়ে কোনো চাপ দেননি, এবং 12 মাস 16 মাস, এবং এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন নির্বাচন কবে হবে তা ঠিক করবে জনগণ। আমি বলছিলাম আমরা যেটা মনে করি রাজনৈতিক দল হিসেবে, যে বিএনপির বক্তব্য, আমার বক্তব্য যেটা আমি মনে করি, যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে অতি মানে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন যদি করতে হয় 18 মাসের অনেক আগেই এখানে নির্বাচন করা সম্ভব, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এটার জন্য 18 মাস ওয়েট করা এটা মানে যৌক্তিক সময় বলে আমি মনে করি না। কারণ এখানে আমি যেটা বলছিলাম যে একটা অনির্বাচিত শাসন যদি দীর্ঘ সময় থাকে, বা অরাজনৈতিক সরকার যদি সেখানে দীর্ঘ সময় থাকে, তাহলে এখানে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়, যেগুলোকে মোকাবেলা করতে গেলে সেই সরকারকে একটা বিপদের মধ্যে পড়তে হয়। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে সরকারকে সতর্ক করে বক্তব্যও দিয়েছেন। গতকালকে আপনারা দেখেছেন যে সরকার মানে এমন অনেক বড় বিপদের মধ্যে যাতে না পড়ে সেই জন্য সরকারকে আমরা সতর্ক করেছি। সেই জন্য আমরা, যেহেতু ষড়যন্ত্র চতুর্দিকে আছে, আপনার দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন, সেখানে ইন্ডিয়ান আপনার ফরেন মিনিস্ট্রি বসে
তারা চক্রান্ত করছে, মিটিং করছে। এবং ফুয়াদ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সেই মিটিংয়ে বাংলাদেশ থেকেও আওয়ামী ঘরানার কেউ কেউ সাবেক সচিব, সাংবাদিক, কলামিস্ট তারা নাকি জুমে সেখানে অংশগ্রহণ করেছে, যে কিভাবে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা যায়। এইটা তো একটা সিরিয়াস ব্যাপার, তো সেগুলো তো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আমি আজকে টকশোর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো যে এই ব্যাপারে যে নিউজটা বের হয়েছে এই ব্যাপারে ভারতের কাছে জানতে চাওয়া উচিত যে তারা একটা পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য তারা ওখানে বসে কি চক্রান্ত করছে, এটা তাদের জানতে চাওয়া উচিত এবং এটা বাংলাদেশের জনগণও জানতে চায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টিও কি মনে করে কিনা যে 18 মাস আগেই সংস্কার শেষে নির্বাচন দেওয়া সম্ভব? আমাদের অবস্থা হচ্ছে যে আসলে আমরা সময় নিয়ে আলোচনা করতে খুব বেশি আগ্রহী না। আমরা মনে করি যে এই সরকারের কিছু ইস্যুজের উপরে ম্যান্ডেট নিয়ে তারা দেশ পরিচালনা করছেন। একটা বড় ম্যান্ডেট হচ্ছে যে তারা যে ক্ষমতায় এসছেন তাদের প্রধানতম কাজ ছিল যে ছাত্র জনতার দাবি যে একটা নতুন বাংলাদেশ চাই, দেশটা কারো বাপের না, একটা বিখ্যাত স্লোগান ছিল এই সময়টাতে, যে তুমি যত বড়ই ফেরাউন হও আবার নতুন করে মুসাদের জন্ম হবে। তো তুমি যতজনকে মারবা দেখবা প্রত্যেকেই তোমার একটা ফেরাউনের বিরুদ্ধে মুসা আকারে হাজির হবে। তো এই যে বিষয়গুলো, যে নতুন বাংলাদেশের স্বপ্নের জায়গাটা কি ছিল, তারা বলেছে যে এক ফ্যাসিবাদ সরিয়ে আর একটা ফ্যাসিবাদী মানে রাষ্ট্র ব্যবস্থা আমরা যেতে চাই না, আমরা নতুন রাজনীতি দেখতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই। তো সেইখানে এই পরিবর্তনের একটা বড় জায়গা ছিল হাসিনার পরে বাংলাদেশ রাষ্ট্র একটা সংস্কার হয়ে একটা নতুন বাংলাদেশে পরিণত হবে। এবং এই কারণেই কিন্তু দেখবেন যে সংস্কার রিলেটেড যে 6টা কমিটি হয়েছে, বিএনপি সহ আমরা সহ সবাই কিন্তু ওনাদেরকে স্বাগত জানিয়েছি, কারণ আমরা মনে করেছি যে এগুলো সবগুলো বাংলাদেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে জরুরি। কত দূর এটা যাবে, এটা বাস্তবায়নটা কে করবে, এটা কি সংবিধান রেফারেন্ডামে দিয়ে ওনারাই পাশ করবে, এনারা পরবর্তী সরকারের জন্য অ্যাডভাইজেবল হয়ে থাকবে, এই বিষয়গুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন। আমরা মনে করি যে সংস্কারের কাজের পাশাপাশি হচ্ছে জনগণ বলতে যেটা আমি বুঝি সেটা হচ্ছে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, তারপরে সুশীল সমাজের সদস্য, ছাত্র প্রতিনিধি যারা আছেন, সবাই মিলে একটা ঐক্যের ভিত্তিতে এই জায়গাটাতে আসতে হবে। এবং সময়টা হচ্ছে কর্পোরেট সিস্টেমে যেটা ওয়ার্ক করে, পারফরমেন্স বেস। আপনি যদি ভালো পারফর্ম করেন আপনার স্যালারি বাড়বে, আপনার বেতন বাড়বে। তো আপনারা যদি ভালোভাবে দেশ চালান আপনার সময় আমরা সবাই মিলে বাড়িয়ে দেব। কিন্তু আপনি যদি লেজে গোবরে করে ফেলেন, আপনি চালাতে পারছেন না, আপনি সিচুয়েশনের নিয়ন্ত্রণ নিতে পারছেন না, এখন হয়তো আমরা কিছু মনে করছি না, কিন্তু 6 মাস পরে হয়তো দেশের মানুষ মনে করা শুরু করবে যে আপনি 1 মাস পরে যেখানে ছিলেন আপনি 6 মাস পরেও ঠিক ওইখানেই আছেন। সেই জায়গাটা যেন না ঘটে। আমরা চাই যে আপনারা যৌক্তিকভাবে কাজটা চালিয়ে যান, সবার সাথে ডায়ালগটা কন্টিনিউ করেন, নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে, দেশবাসীর প্রতিনিধি হিসাবে রাজনৈতিক দলগুলোই আপনাকে সময় এক্সটেন্ড করবে। এই যে নির্বাচন করে তা ঠিক করবে জনগণ, এই যে এই ধরনের মন্তব্য, আমার মনে হয় এই জনগণ বলতে আমি সবাইকে বুঝি। এই জনগণ মানে বিএনপি, এই জনগণ মানে এবি পার্টি, এই জনগণ মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই জনগণ মানে নাগরিক সমাজ, এই জনগণ মানে কৃষক, মজুর, ট্রেড ইউনিয়ন, সবাই এই জনগণের অংশ। এই জন্যই হচ্ছে যে ডায়ালগটা দরকার, কনভারসেশনটা দরকার। কনভারসেশনের মধ্য দিয়েই হচ্ছে তিনি সবার সাথে কথা বলবেন। দিন শেষে 20 কোটি লোকের তো মতামত নেওয়া যায় না। যেমন দেখবেন যে সে যখন ক্লিন্টন গভর্নেন্স ইনস্টিটিউটে গেছেন 2 জন ছাত্রছাত্রীকে পরিচয় করিয়ে দিয়েছে, মাহফুজকে পরিচয় করিয়ে দিয়েছে আর ব্রাক ইউনিভার্সিটির একটা মেয়েকে পরিচয় করিয়ে দিয়েছে। তো এখন অনেকেই প্রশ্ন করছে তাহলে কি আন্দোলন কি অন্য কেউ করে নাই? করেছে। এখন 20 লক্ষ ছাত্রছাত্রীকে কি নিউ ইয়র্কে গিয়ে এইভাবে পরিচয় করে দেওয়া সম্ভব ছিল? এগুলোকে সিম্বলিকলি দেখতে হবে যে মাহফুজ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে একজন ছাত্র ছেলে, মেয়েটা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আবার মেয়ে, আবার হিজাব পরা মেয়ে। তাহলে দেখেন কি করছে, ছাত্র এবং ছাত্রীর একটা টোটাল রিপ্রেজেন্টেশন সিম্বলিক আকারে জাতির সামনে, তারা দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে। তো জনগণ ঠিক করবে, এই অর্থে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমরা সবাই মিলে ঠিক করব। যাদের মাধ্যমে, যাদের ত্যাগে, সমর্থনে তারা ক্ষমতায় আছেন, তাদের পরামর্শ মতামতই এটা ঠিক হবে। অনুষ্ঠানে একেবারে শেষে একটি বিষয় দুজনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করবো। সৈয়দ ইমরান সালে প্রিন্স, পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল করা হলো। এভাবে কমিটি বাতিল মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের
আপোষকামিতার উদ্বেগজনক দৃষ্টান্ত বলছে টিআইবি। দেখুন, এই ব্যাপার খুবই স্পর্শকাতর এবং সংবেদনশীল। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, কোনো একটা এই ব্যাপারে মানে নীতি নির্ধারণী কোনো কমিটি গঠন করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে তার কাজ করা উচিত। আবার হলে পরে এভাবে এবং এটা বাতিল করে হওয়ার দেওয়া, পরে বাতিল হবে, আবার পরীক্ষা আবার বলবেন পরীক্ষা নিতে হবে, আবার কিছুক্ষণ পরে আন্দোলনের মধ্য দিয়ে বলবে পরীক্ষা নেওয়া যাবে না, বাতিল হয়ে গেল। এগুলো সরকারের দৃঢ়তাকে কিন্তু প্রশ্নের মধ্যে ফেলে। সেই জন্য সরকারের প্রতি আহ্বান জানাবো যে সরকার যেন এইসব করার আগে পিছে অনেক ভালোভাবে ভেবে তারপর যেন এগুলো করে, না হলে এগুলো নিয়ে প্রশ্ন উঠবে, বিতর্ক থাকবে। জি। তো আরেকটি বিষয় একটু আপনার মন্তব্য জানি। আমরা জানি যে বেশ কিছু জায়গায় এই ধরনের অভিযোগ এসছে বিএনপির বিরুদ্ধে, যে দখল পাল্টা দখলের অভিযোগ, এমনকি অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি ঢাকা উত্তর মহানগর কমিটিও ভেঙে দেওয়া হচ্ছে। এই ধরনের সংবাদও মানে ঠিক এই বাস্তবতায় যখন এই ধরনের খবর আসে, আপনার বিএনপির যে ঢাকা মহানগর উত্তরের উত্তরের কমিটি ভেঙে দিল, সেখানে কি প্রেস রিলিজে গণমাধ্যমের খবরের কথা আমি বলা বলছি। হয়েছে যে এটা অনৈতিক কারণে? এটা একটা দলের কমিটি গঠন পুনর্গঠন, এটা চলমান প্রক্রিয়া। এটা প্রয়োজনে যখন আমাদের এটা প্রয়োজন ছিল আমরা করেছিলাম, আবার ধরেন আমরা মনে করেছি এটা পরিবর্তন করা দরকার, আরও গতিশীলতা আনার জন্য আরও মানে শক্তিশালী লোককে দিয়ে এখানে করা দরকার, হয়তো সেই জন্যই ভেঙে দেওয়া হয়েছে। আবার নতুন করে কমিটি হবে 2-4 দিনের মধ্যে, তখন দেখবেন যে আবার এই আলোচনা থাকবে না। তবে আজকে 15টা বছর আওয়ামী লীগ রাজনীতির নামে যে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, লুটপাট করেছে, এবং কিছু মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগের এসব কর্মকাণ্ড দেখে যে রাজনীতি মানেই মনে হয় টাকা বানানোর মেশিন, রাজনীতির মানেই হয়তো টাকা বানানোর একটা কারখানা। এটা কিছু লোকের ধারণা হয়েছে, সেটা কিছু সংক্রমিত আমাদের মধ্যে হয় নাই, সেটা আমরা বলবো না। সেই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। আমাদের নেতা তারেক রহমান তিনি এগুলির ব্যাপারে একেবারেই কঠোর অবস্থানে আছেন। তাদের বিরুদ্ধে শুধুমাত্র দলীয় সাংগঠনিক ব্যবস্থা না, তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করছি। এবং বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বিএনপি প্রথম যে সে তার কর্মীর বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মামলা করছে এবং আইনের হাতে তুলে দিচ্ছে। এই ব্যাপারে আমরা কঠিন অবস্থানে আছি। চাঁদাবাজি, দখলবাজির সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। কেউ যদি ব্যক্তিগতভাবে সেটা করে থাকে তাকেও আমরা ছাড় দিচ্ছি না, তাকে আমরা আইনের হাতে তুলে দিচ্ছি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়টিতে টিআইবির যে বিবৃতি, আমার মনে হয় যে আমি টিআইবির বিবৃতির সাথে একমত না। যেটা দরকার হচ্ছে যে কথায় কথায় মানে মৌলবাদ ট্যাগিং দেওয়ার যে রাজনীতি, এটা জরুরি না। প্রশ্ন হচ্ছে যে আমরা একটা ডিসিশন মেকিং প্রসেসকে কোশ্চেন করতে পারি, যে রাষ্ট্র যে একটা কমিটি বানালো সেটা কাদের সাথে কথা বলে এবং সেটা ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের লোকদেরকে ইনভলভ করলো কিনা, এই প্রসেসটা সঠিক হয়েছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে কেউ দাবি করতেই পারে যে এই কমিটিতে আমার রিপ্রেজেন্টেশন নাই। আপনি তার সাথে বসে যেটা করা যেত, আপনি কমিটিটা 9 সদস্যের ছিল, আপনি এটা 3 সদস্য বাড়িয়ে দেন, 12 সদস্যর করে দিতেন। অথবা যদি কমিটির কোনো সদস্যের ব্যাপারে সিরিয়াস রিজার্ভেশন, যে জায়গাটা কথা উঠেছে দুজনের ব্যাপারে, আপনি দুজনকে রিকোয়েস্ট করতে পারেন এই রিজার্ভেশনের ব্যাপারে আসছে, আমরা কি করতে পারি, বা তারাও তাদের অবস্থান ব্যাখ্যা করতে পারতো। তো একটা কনভারসেশন করি একটা কমিটিকে রিঅর্গানাইজ করবার সুযোগ ছিল বাতিল করবার থেকে। এই করা এবং বাতিল করার প্রসেসটাকে আমরা গুছানো দেখতে চাই। টিআইবির এই স্টেটমেন্টগুলো খুবই জাজমেন্টাল এবং অনাকাঙ্ক্ষিত। এটা যেটা করবে এক পক্ষের দিকে ঠেলে দেবে সরকারকে, এটা অন্যায় এবং এটা করা উচিত না। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।